আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয়সুদী কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের এই বিশেষ আলোচনায় স্বাগতম। আজকে আমি মূলত ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্তের বিষয়, তার বিচার প্রক্রিয়া, আগামীতে 25 তারিখে জনাব তারেক রহমান দেশে আসছেন, 27 তারিখে তিনি ভোটার হচ্ছেন এবং সামনে যে নির্বাচন, এই নির্বাচনী ব্যবস্থা নিরাপত্তা কতটুকু থাকবে সার্বিক বিষয় নিয়েই কথা বলবো। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন এবং আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা একটা বিষয় খেয়াল করেছি, আজকে দেখলাম আওয়ামী লীগের মোহাম্মদ আরাফাত সে একটি পোস্ট দিয়েছে, এই মাত্রই 2-3 মিনিট আগে একটি পোস্ট দিয়েছে। পোস্টটি আমি মাত্রই দেখলাম, স্ক্রিনশট নিয়েছি। সেখানে ভালো কিছু কথা বলেছেন। এই প্রথম আমি এই কথার সাথে একমত পোষণ করছি আওয়ামী লীগের, যে সেখানে বলেছে যে মোহাম্মদ আরাফাতের যে স্ক্রিনশটটা যদি আমি একটু দেখাই, যে আমি ইনকিলাব মঞ্চের একটি দাবির সাথে একমত। ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্তের জন্য এফবিআই অথবা স্কটল্যান্ড ইয়ার্ডের মতো পেশাদার ও নিরপেক্ষ গোয়েন্দা সংস্থার এজেন্টদের নিয়ে আসতে পারে ইউনূস সরকার। এই প্রতিষ্ঠানগুলো জাতিসংঘের মানবাধিকার সংস্থার মতো ইউনূসের পকেটে নেই, কাজেই নিরপেক্ষ তদন্ত হবে বলে আমি মনে করি তদন্ত হবে বলে আমি মনে করি। সেক্ষেত্রে হাদির হত্যাকাণ্ডকে ঘিরে যত ধোঁয়াশা এবং নাটক আছে সবকিছুর অবসান ঘটবে। সত্যটা সামনে চলে আসলে সবার জন্যই ভালো। মোহাম্মদ আরাফাত অর্থাৎ তিনি বলেছেন, যদি এই ধরনের কোনো সংস্থাকে আনা হয়, স্কটল্যান্ড ইয়ার্ডের মতো কোনো পেশাদার অথবা এফবিআই এদের মতো যদি পেশাদার কোনো সংস্থাকে এই দায়িত্বটা দেওয়া হয়, তাহলে মোটামুটি নিরপেক্ষ একটি তদন্ত হবে। যেই তদন্তের উপরে উনি বলছেন, মোহাম্মদ আরাফাত বলছেন যে তিনিও আস্থা রাখেন বা আওয়ামী লীগও আস্থা রাখবে। ঘটনাটা এরকমই। আমিও ডক্টর ইউনূস সাহেবের কাছে এই দাবিটি করব যে ঠিক আছে, অন্তত এই বিষয়টা, যেমন ইতিপূর্বে আপনি যেভাবে জাতিসংঘের মাধ্যমে বাংলাদেশের গণহত্যা তথা জুলাই 24-এর যে গণহত্যা সেটার একটি আপনি ডকুমেন্টারি করেছেন বা একটি তদন্ত রিপোর্ট করেছেন, ঠিক এই বিষয়টা যদি আপনি এভাবে করতে পারেন তাহলে আশা করা যায় যে সঠিক প্রতিবেদনটা সামনে আসবে। যেহেতু আমি গতকালকে একটি ভিডিও বানিয়েছিলাম, জল ঘোলা করার অনেক চেষ্টা চলছে, একদল আরেক দলকে টার্গেট করছে, বেশ কিছু ঘোলাটে বক্তব্য আসছে। এই বক্তব্যগুলি তখন ক্লিয়ার হয়ে যাবে যে আদতে এখানে কে জড়িত। এখানে যেই ব্যক্তি জড়িত সে যে ছাত্রলীগের সাবেক নেতা বা সাবেক সেটা তো নিশ্চিত, সকলেই জানে। কিন্তু এখানে অনেকেই দাবি করছে যে তাকে কেউ টোপ ফেলিয়ে টাকা দিয়ে অর্থের বিনিময়ে হয়তো এই কাজটা ঘটিয়ে থাকতে পারে। যেমন বিএনপির পক্ষ থেকে বা বিএনপির কেউ কেউ বলছে এটা জামাতের কাজ, আবার জামাতের কেউ কেউ বলছে এটা মির্জা আব্বাস বা বিএনপির কাজ। এই বিষয়টা এভাবে জলঘোলা না করে বরং সত্য ঘটনা আমাদের জানার রাইট আছে, সেই রাইট থেকেই আমরা এই সরকারকে আবেদন করব, আহ্বান করব যে আপনি অনতিবিলম্বে এমন একটি তদন্ত সংস্থাকে দায়িত্বটা দিবেন যারা সঠিক একটি তদন্ত করে দ্রুততার সাথে সেই তদন্ত প্রতিবেদন জমা দিবে, যে আসলে এই ঘটনার সাথে মূলত কোন শক্তি জড়িত, কি কি কারণে হত্যা করা হলো এবং এর থেকে কারা ফায়দা নেবে, কি জন্য তা মূলত হাদির প্রাণ দিতে হলো একজন জুলাই যোদ্ধাকে, সার্বিক বিষয়টা সামনে চলে আসবে। এজন্যই আমি তার এই মোহাম্মদ আরাফাতের এই বক্তব্যের সাথে মোটামুটি একমত পোষণ করলাম। এরপরে আমরা যদি দেখি যে অনেকেই দাবি করছে যে ক্রসফায়ারে যেন এই শুটার বা এই ঘাতকের মৃত্যুর খবর আমরা না পাই। অর্থাৎ অনেকেরই বক্তব্য হচ্ছে যে মূলত ঘাতক এখনো বাংলাদেশে অবস্থান করতেছে, সে এখনো পালিয়ে যায়নি। যদিও জুলকারনাইন সায়ের সহ বেশ কিছু ব্যক্তি তারা এই ঘটনাকে আড়াল করার জন্য তারা শুরুর থেকে এক নাগারে বলে আসতেছে যে ঘাতক ভারতে পালিয়েছে, এবং গুলি করার পরে শুট করার 12 ঘন্টার ভিতর একটা লোক কিভাবে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যায় এটা অন্তত আমার বোধগম্য নয়। আমি গতকালকের আলোচনায় বিস্তর এই বিষয় নিয়ে আলোচনা করেছি, আজকের সেদিকে যাচ্ছি না। তবে আজকের পয়েন্টটা এতটুকুই যে অনেক মানুষ কিন্তু মনে করছেন যে, যেহেতু গতকালকে পুলিশও বলেছে, পুলিশের অতিরিক্ত আইজিপি তিনি বলেছেন যে এখনো তারা নিশ্চিত না যে কোথায় আছে, তবে যারা দাবি করছেন যে ভারত পালিয়ে গেছে এটা হয়তো এই শুটারকে আত্মগোপনে নিরাপদে রাখার একটি কৌশল হতে পারে। সেটা যদি হয় তার অর্থ হবে বাংলাদেশেই আছেন। এবং আমাদের অনেকেরই ধারণা, অনেকের সাথেই আমি দেখেছি যে অনেকেই মনে করেন যে আমাদের বর্তমান আইন শৃঙ্খলা রক্ষাকারীর কাজে যারা নিয়োজিত বা সেনাবাহিনীর একটা অংশ, ক্ষুদ্র একটা অংশ, তারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকতে পারে। সে কারণেই তাদের সন্দেহটা হচ্ছে যে কোনো একটা নাটক আমরা দেখব যে এই শুটারকে গ্রেফতার করতে গিয়ে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে, এরপরে তার লাশ আসবে কিন্তু মূল ঘটনা, প্রকৃত ঘটনা আড়াল পড়ে যাবে।
এই প্রকৃত ঘটনা যেন আড়াল না হয়। কে কে জড়িত, কারা জড়িত, কেন ওসমান হাদিকে হত্যা করলো, টোটাল বিষয়টা আমাদের জাতির সামনে স্পষ্ট করা দরকার। এই জন্যই আমি মূলত মোহাম্মদ আরাফাতের বক্তব্য এবং ইনকিলাব মঞ্চের যে দাবি, সেই দাবির সাথে আমি শতভাগ একমত পোষণ করছি যে অন্তত বিদেশি একটি সংস্থা যারা গ্রহণযোগ্য তাদেরকে এই দায়িত্বটা দেওয়া হোক। প্রয়োজনে দুটা দলকে দায়িত্ব দেওয়া হতে পারে, দুইটা সংস্থাকে দায়িত্ব দেওয়া হতে পারে, যারা যার যার মতো ভিন্ন ভিন্ন ভাবে তারা তদন্ত করে দুটো রিপোর্ট আমাদের সামনে প্রকাশ করবে, অথবা একটা রিপোর্টও করতে পারে। এটা সরকার করবে, আশা করি সরকার এই কাজটা হাত দিবেন, যেহেতু এটা খুবই সেন্সিটিভ একটি বিষয় এবং আমাদের জাতির জন্য বড় ধরনের একটি চিন্তার বিষয়। এরপরে আমরা আর একটা বিষয় দেখলাম যে ইনকিলাব মঞ্চ আজকে একটি নতুন আলটিমেটাম দিয়েছে। তারা বলেছে যে হাদি হত্যাকাণ্ডের বিচার করার আগ পর্যন্ত কোনো নির্বাচন হতে পারবে না। তারা আলটিমেটাম দিয়েছে। এই আলটিমেটামটা কতটুকু যৌক্তিক সেটা অবশ্যই ভেবে দেখবে, তারাও ভেবে দেখবেন, জনগণও ভেবে দেখবে। তবে সরকারকে আন্তরিকতার সাথে এই বিষয়টা হাত দিতে হবে। অন্তত তাদের শুরুতে যে কথাবার্তা ছিল যে বিদেশি কোনো একটা গুরুত্বপূর্ণ গ্রহণযোগ্য কোনো সংস্থাকে এই দায়িত্বটা দিতে হবে তদন্তের জন্য, সেই দাবিটা যদি অন্তত রক্ষা করা হয় তাহলে বিচার কাজ শেষ হলো কি হলো না সেটা আমার মনে হয় তারাও ছাড় দিবেন। সেই বিষয়টা আমার যতটুকু মনে হয় যে হয়তো এটা তারা একটু সরকারকে চাপে রাখার জন্য এই কথাগুলি বলে থাকবেন। রাজনৈতিকভাবে অনেক কিছুই বলা হয়, বাস্তবতা তার থেকে বেশ কিছু কম। যেমন আমরা কিছুদিন আগে দেখলাম গণ অধিকার পরিষদ তারা বিএনপির কাছে 25 আসন চেয়েছে, এখন 2 আসনেই সন্তুষ্ট। এরকম অনেক কিছু হয়, দাবি একটা থাকে, পরবর্তীতে সন্তুষ্টি অন্য কিছুতে হয়ে যায়, বিষয়টা এরকম। এরপর আমরা যদি দেখাই যে অলরেডি গানম্যান দিয়ে অনেককেই নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করতেছে এই সরকার, মামুনুল হক সহ, তারপরে হাসানাত সার্জিস, যারা এদেরকে সহ অনেককেই গানম্যান দিয়ে অস্ত্র সহ তাদেরকে নিরাপত্তা দেওয়ার যে বিষয়টা সেটা নিশ্চিত করতেছেন এবং এর মাধ্যমে তারা চাচ্ছেন যে আগামী নির্বাচনটা যেন সুষ্ঠু হয়। কিন্তু এটা কি আদৌ সম্ভব? গানম্যান দিয়ে কারো নিরাপত্তা নিশ্চিত করা, সেটা কি আদতে কখনো সম্ভব, পসিবল? এটা যদি হতে থাকে তাহলে সাধারণ নাগরিকদের নিরাপত্তাটা কোথায়? গানম্যান দিয়ে আপনি কয় কোটি মানুষকে নিরাপত্তা দিবেন? সেটাও তো সম্ভব না। হয়তো আপনি গুরুত্বপূর্ণ কয়েকজন যারা নির্বাচন করবেন ক্যান্ডিডেট, তাদেরকে, এতটুকু তো আসলে সীমাবদ্ধ না। মানুষকে আপনি যদি নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আনতে চান তাহলে মানুষের ভিতরে থেকে ভীতি দূর করতে হবে, মানুষকে আস্থায় আনতে হবে। যদি আপনি আস্থায় আনতে ব্যর্থ হন তাহলে ভোট কেন্দ্রে মানুষকে টানতে পারবেন না। আপনারা যেহেতু বারবার দাবি করছেন যে আপনারা স্মরণকালের সেরা একটি নির্বাচন উপহার দিবেন, সেই নির্বাচন উপহার দিতে গেলে আপনি যদি 30-40% ভোট কাস্টিং দেখান, সেটা কিন্তু কোনোভাবেই আপনাদের দাবির পূরণ করবে না। আপনাদের দাবির পূর্ণতা আসতে হলে অন্তত 70-75-80% ভোট কাস্টিং দেখাতে হবে বা কাস্টিং হতে হবে। সেটা যদি না হয় তাহলে সেই নির্বাচন অন্তত আমরা সফল বলতে পারবো না। হ্যাঁ, ক্ষমতার বদল হবে এবং ক্ষমতা কেউ গ্রহণ করবে, নির্বাচিত সরকার আসবে, সব ঠিক আছে, কিন্তু আপনাদের যে দাবি সেই দাবি আমার মনে হয় তখন পূরণ হবে না। আর একটা বিষয় দেখলাম যে আমাদের প্রধান নির্বাচন কমিশনার তিনি বরাবরের মতো আবারও সেই মুখস্থ বলি বললেন। তাকে যখন এই নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা হলো, তিনি বললেন যে এটা আস্তে আস্তে মানুষের ভিতরে এই ভয় কেটে যাবে। মানে কবে ভয় কাটবে, মানুষ কত সময় গেলে ভয় কাটবে সেটাও তিনি বলে দিতে পারতেন। তিনি বলছেন নির্বাচনের আয়োজন যখন মানে ব্যস্তসূচি শুরু হবে তখন মানুষের এই ভয় থাকবে না। ওনাকে কে বলেছে যে এই ভয় থাকবে না? অলরেডি হাদি মারা গিয়েছে, আজকে আবার দেখলাম অন্য আর এক এনসিপি নেতাকে গুলি করেছে, পরবর্তীতে আবার দেখলাম চাঞ্চল্যকর ভিন্ন কিছু তথ্য, সেখানে অনৈতিক কিছু সম্পর্ক, চাঁদাবাজির সাথে সম্পৃক্ততা এবং মেয়েলি কিছু সম্পর্ক থাকতে পারে। এটা যদি হয় সেটা অনাকাঙ্ক্ষিত, সেটা এনসিপিকেও এর দায় নিতে হবে যে এনসিপি কাকে কাকে কোন এলাকায় নেতা বানাবে, সেটা এনসিপিরও কিছু দায় আছে এবং সেই দায় তারা কিভাবে মোচন করবে, কি ব্যাখ্যা দিবে সেটা তারা বুঝবেন। তবে এই জায়গায়ও নিরাপত্তাহীনতায় যে বাংলাদেশ, তার আর একটা জ্বলন্ত প্রমাণ। অর্থাৎ কাউকে গুলি করে পালানো যায়, এই বিষয়টা যদি মাথায় ঢুকে যায় তাহলে বাংলাদেশে শুটারের সংখ্যা আমার মনে হয় কম নেই। কয়েকদিন আগেই আমরা জুলকারনাইন স্যারের একটি পোস্ট দেখলাম যে 80 জনের উপরে শুটার, যারা খুব দক্ষ, ভারত থেকে বাংলাদেশে পাস করা হয়েছে, পুশিং করা হয়েছে, যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই শুটের কাজগুলি করবে বা এই হত্যার কাজগুলি করবে, ঘাতক হিসেবে বিভিন্ন জায়গায় তারা কর্মযোগ্য থাকবে। সেটা যদি হয় সেটা তো আরো বড় ধরনের একটা ভয়ঙ্কর বিষয়। অতএব সার্বিক অবস্থায় যদি আপনি মানুষকে নিরাপত্তা দিতে পারেন, নিরাপত্তা দিতে চান, তাহলে আপনার কি কাজ করতে হবে? শুটার 1-2টা হয়তো শুট করলো, কিন্তু তাৎক্ষণিক যদি আপনি তাকে ধরতে পারেন, তাকে যদি আপনি চরম শাস্তির আওতায় আনতে পারেন, তাহলে অন্য যারা আছে তারা ভীত হবে। আইন বাস্তবায়ন কিভাবে হয়, আইনের শাসন কিভাবে বাস্তবায়ন হয়? যখন কোনো অপরাধী পার পাইতে পারে না, কোনো অপরাধ করে যখন সাথে সাথে সে ধরা খায়,
তখন অন্য অপরাধীরা আতঙ্কিত হয়, ভীত সন্ত্রস্ত হয়, তারা তখন সেই অপরাধ করার আগে অন্তত 10 বার ভাবে। এর মাধ্যমেই কিন্তু অপরাধটা সমাজ থেকে কমে আসে, আস্তে আস্তে বিলীন হয়ে যায়। তো এই সরকার যে অপদার্থ একটি সরকার, অথর্ব একটি সরকার, অকর্মণ্য, এদের যারাই আছে ম্যাক্সিমাম অকর্মণ্য, এদের দিয়ে আসলে কোনো কিছু করার নেই। এই উপদেষ্টা, ষষ্ঠ উপদেষ্টা, তিনি তো একেবারেই মানে এই উপদেষ্টা হওয়ার অযোগ্য একজন অপদার্থ একজন উপদেষ্টা। তার দ্বারা অন্তত এই কাজ কখনোই করা সম্ভব না। অন্তত ষষ্ঠ মন্ত্রণালয় তার চালানোর মতো কোনো যোগ্যতা, ক্ষমতা কোনো কিছুই তার নেই। সেই জায়গায় থেকে এখনো তিনি সেই জায়গায় আছেন। আজকেও তিনি সংবাদ সম্মেলনে বললেন, তাকে যখন প্রশ্ন হলো আপনি কি পদত্যাগ করবেন, আমি পদত্যাগ করলে কি এখানে বসছি নাকি, মানে উনি পদত্যাগ করলে তো এখানে আসতেন না। এই যে যারা সাংবাদিক সম্মেলনে সুন্দরভাবে কথা বলতে পারে না, সাংবাদিকদের প্রশ্নে ভেবাচাকা খেয়ে যায়, মুখের চিত্র পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ সহজ সরল মানুষ, এই ধরনের মানুষদেরকে এই রকম জায়গায়, এইরকম পজিশনে, এরকম গুরুত্বপূর্ণ দায়িত্বে কোনো ক্রমে আনা অনুচিত কাজ। এইখানে আনতে হবে সেরকম চৌকস, এবং যারা সাংবাদিক সম্মেলন সেভাবে কথা বলতে পারে, জনগণকে সেভাবে একত্রিত করতে পারে এবং আস্থায় আনতে পারে, সেই আস্থার জায়গাটা যদি তৈরি না করতে পারেন, তাহলে এই ষষ্ঠ মন্ত্রণালয়ের অধীনে বা এই ষষ্ঠ উপদেষ্টার মাধ্যমে আপনি আগামী নির্বাচন কোনো ক্রমেই সুষ্ঠু করতে পারবেন না। এটা লিখে রাখতে পারেন। সর্বশেষ আমি যেই পয়েন্ট দিয়ে শেষ করে দিব, জনাব তারেক রহমান সাহেব, অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। এই ইস্যুটা দিয়েই আমি আজকের আলোচনা শেষ টানছি। তারেক রহমান সাহেব অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে হয়তো আগামী 25 তারিখে তিনি বাংলাদেশে আসবেন। অনেকদিন থেকেই তিনি আসবেন বলছিলেন, এবং বিভিন্ন সময় তারিখ দিয়েও রাখতে পারেনি। নভেম্বরের শেষ নাগাদ আসার কথা ছিল, তিনি উমরায় যাবেন, সেখান থেকে ফিরে আসবেন, সর্বশেষ আসেননি। এরপরে তার প্রাণপ্রিয় মাতা তিনি অসুস্থ হলেন, তখনও তিনি আসতে পারেননি। সেটা নিয়ে অনেকেই সমালোচনা করলো, যদিও আমি সমালোচনা থেকেও আমি তার যেই বিষয়টা চিন্তা করি যে আসলেই তার নিরাপত্তার বিষয়টা অনেক বড় ধরনের প্রশ্ন। আমি মনে করি যে তারেক রহমান যদি 5ই আগস্টের পরপর, 24-এর 5ই আগস্টের পরপর চলে আসতেন, তাহলে তখন কিন্তু তার নিরাপত্তা নিয়ে এতটা শঙ্কা হওয়ার কিছু ছিল না। কারণ ওই সময় আওয়ামী লীগ একেবারেই ছন্নছাড়া ছিল, একত্রিত হয়ে কাউকে আক্রমণ করবে সেই অবস্থায় তারা ছিল না। তখন এসে কিন্তু সবকিছু তিনি সাজিয়ে নিতে পারতেন, সেটা করেন নাই। সে কারণেই মূলত এখন তো আওয়ামী লীগ অনেক শক্তিশালী, বিশেষ করে অন্যান্য রাষ্ট্র মোটামুটি এখন নাক গলাচ্ছে, ভারত তো একেবারেই একচেটিয়া ভাবে নাক গলিয়ে যাচ্ছে। এই অবস্থায় জনাব তারেক রহমানের বাংলাদেশে আসাটা আসলেই ঝুঁকিপূর্ণ ছিল। এখন সেই ঝুঁকিটা কতটুকু দূর হয়েছে, কতটুকু ঝুঁকি মুক্ত করতে পেরেছে এই সরকার, সেটা প্রশ্ন থেকেই যাচ্ছে। তারপরে তিনি আগামী 25 তারিখ আসবেন। আজকে দেখলাম ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে যে জনাব তারেক রহমান সাহেব আসলে ডিএমপির পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে তারা নিরাপত্তার ব্যবস্থা করবেন, অর্থাৎ তারা মোটামুটি এটা নিয়ে সরব থাকবেন। যেহেতু বাংলাদেশে একটি দুর্ঘটনা ঘটে গেছে, একজন জুলাই যোদ্ধা, এবং বর্তমান সময়ে জুলাই যোদ্ধাদের ভিতরে সবচাইতে সরব যিনি ছিলেন এবং আগামী দিনের রাজনীতিকে যিনি পরিবর্তনের দায়িত্ব নিয়েছিলেন একা নিজ হাতে, এনসিপি পুরা দল টিম মিলে যেটা করতে পারেনি, ওসমান হাদি তিনি একা তার থেকে ঢের বেশি করে দেখিয়ে দিয়েছেন। একমাত্র ওসমান হাদি ছিলেন যিনি জুলাইকে বিক্রি করেননি। তিনি বারবার বলেছেন আমি জান দিব তবু জুলাই দিব না। ঠিক তাই করেছেন, তিনি জান দিয়েছেন, তিনি জুলাই দেননি। তিনি আমাদের শ্রদ্ধার পাত্র, তিনি শাহাদাত মর্যাদা লাভ করেন, সেই কামনা আমাদের থাকছেই। সাথে সাথে এরকম ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে, যেহেতু তারেক রহমান সাহেব কিন্তু আগামী বাংলাদেশের ভবিষ্যৎ বলা চলে, তার উপরেই আমাদের বাংলাদেশের আবর্তন ঘটবে। বাংলাদেশের বিনির্মাণ তিনিই করবেন হয়তো, কারণ এর পরে তো আর কোনো আপাতত নেতা নেই, আগামী প্রধানমন্ত্রীও তিনি হবেন, যে কারণে তার নিরাপত্তাটা অত্যাধিক গুরুত্বপূর্ণ। এই জায়গায় যদি সরকার বিন্দু মাত্র ছাড় দেয়, তাহলে আমার মনে হয় না বাংলাদেশে স্বাভাবিক কোনো প্রক্রিয়া থাকবে। আওয়ামী লীগ চেষ্টা করবে, যেহেতু তারা ঘোষণা দিয়েছে, সজীব ওয়াজেদ জয় ইতিপূর্বে বলেছে যে তারা যে কোনোভাবেই হোক এই নির্বাচন ঠেকাবে। সে কারণে যদি এই তারেক রহমান, আল্লাহ না করুক, এরকম হাদির মতো কোনো অবস্থা হয়ে যায়, তাহলে বাংলাদেশের নির্বাচন হচ্ছে না, এটা একেবারে লিখিত দিয়ে দেওয়া যায়। সেই কারণে এই জনাব তারেক রহমান সাহেবের নিরাপত্তার ব্যবস্থায় সামান্যতম ঝুঁকি রাখা, সামান্যতম ফাঁক রাখার কোনো অবকাশ নেই। এই জায়গাটা সরকারকে ভালো করে বুঝতে হবে। সাথে সাথে আরেকটা বিষয় জানলাম যে জনাব তারেক রহমান সাহেব 25 তারিখে দেশে আসার পরে 27 তারিখে তিনি ভোটার হবেন। এই ভোটার হওয়াটা নিয়েও অনেক সমালোচনা হচ্ছে। এই সমালোচনা আমি নিজেও করতে চাই যে আসলে কোনো ব্যক্তির জন্য আইন চেঞ্জ করাটা অনুচিত কাজ। হ্যাঁ, তিনি বিদেশে আছেন, কিন্তু বিদেশিরা তো ভোটার হতে পারতেছিলেন, তিনি সেখান থেকে আবেদন করতে পারতেন, সেখান থেকেই তিনি ভোটার হতে পারতেন। আজকে আমি যদি যাই 27 তারিখে, আমার কি ভোটার হওয়ার সুযোগ আছে কিনা? যদি আমার না থাকে, তারেক রহমানেরও থাকার কথা না। এটা হলো যুক্তির আলোকে যদি আপনি সকলের জন্য আইন সমান দেখেন, তাহলে একই অবস্থা আপনাকে রাখতে হবে। অন্তত নির্বাচন কমিশনকে সেই অবস্থায় অনড় থাকার দরকার ছিল। নির্বাচন কমিশন এই বিষয়টা যদি তারা তলেও কোনো
তাদের সাথে নেগোসিয়েশন করবেন, তাহলে সেটা আগেই বলতে পারতেন যে স্যার আমরা কিন্তু দেশে আসার পর আপনার ভোটার করতে পারবো না, আপনি ওইখান থেকে ভোটারটা হয়ে যান, ভোটার অন্তত আবেদন করে রাখেন, বাকি ফর্মালিটি আমরা পরে করলাম, বা সিস্টেমটা সেভাবে করতে পারতেন। বা এটাও করতে পারতেন যে বিদেশ যারা দেশে আসতে চান তারা আবেদন করে রাখলে এত তারিখ পর্যন্ত তাদের ভোটার হতে পারবেন, একটা আইন করে রাখতে পারতেন। তাহলে অন্তত এই তারেক রহমানের এই বক্তব্যটা ভিন্নভাবে কেউ উপস্থাপন করতো না, যে তারেক রহমানের বেলায় আইন একরকম, সাধারণ জনগণের বেলায় আইন অন্যরকম, এই প্রসঙ্গটা কিন্তু কেউ তুলতে পারতো না। এটা কিন্তু যৌক্তিক একটি প্রসঙ্গ যে আইন কারোর জন্য ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নেই, প্রত্যেকের জন্য সমান আইন হওয়া দরকার। যেহেতু এটা স্বাভাবিক প্রক্রিয়া, এমন না যে তিনি অসুস্থ ছিলেন, তিনি ভোটার হওয়ার যোগ্যতা তার ছিল না, হঠাৎ করে এখানে আসছেন, তিনি যেহেতু একটি বড় দলের একদম সর্বোচ্চ নেতা, তার ভোটার না হলে তিনি নির্বাচন করতে পারবেন না, বিষয়টা তো তা নয়। তিনি সুষ্ঠু ছিলেন, তিনি বিভিন্ন দেশে যাওয়ার মতো অবস্থায় আমরা শুনেছিলাম যে যেহেতু উমরায় যাবেন তার মানে বিভিন্ন দেশে যাওয়ার মতো অবস্থায় ছিলেন, সেই অবস্থায় তিনি কেন সেখানে ভোটার হতে পারবেন না, এটা আমার বোধগম্য নয়। এই প্রশ্নটা আমি রাখলাম। অন্তত আমি বলতে চাই সিইসিকে যে আপনারা কোনো একটি দলের প্রতি আজ্ঞাবহ না হয়ে বরং আপনারা আইনের উপরে থেকে সকলের জন্য সমান দৃষ্টিভঙ্গি রেখে আপনারা যদি এগোতে চান তাহলে আপনাদের সাথে অন্তত জনগণকে পাবেন। আর যদি আপনারা কোনো দলের আজ্ঞাবহ হতে পরিণত হন তাহলে কিন্তু জনগণ আপনাদের সাথে থাকবে না। যার জ্বলন্ত উদাহরণ জনাব ওসমান হাদি, তিনি কারোর সাথে ছিলেন না, তিনি দেশের পক্ষে কথা বলেছেন, জনগণের পক্ষে কথা বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন, অনিয়মের বিরুদ্ধে কথা বলেছেন, ইনসাফের পক্ষে কথা বলেছেন। তিনি এমনও বলেছেন যে শত্রু যদি আমার শত্রু যদি হয় তার সাথে আমি ন্যায় বিচার করতে চাই, ইনসাফ করতে চাই। এই ইনসাফের সাথে যদি আপনারা কাজ করেন তাহলে জনগণ আপনাদের সাথে থাকবে, কেউ আপনাদেরকে বিচ্ছিন্ন করতে পারবে না। আর যদি আপনারা ইনসাফের মোকাবেলায় আপনারা বেইনসাফি করেন, আপনারা যদি সত্যের মোকাবেলায় মিথ্যা দিয়ে আপনারা প্রতারিত হন বা মানুষের সাথে মিথ্যা দিয়ে প্রতারিত করার চেষ্টা করেন তাহলে জনগণ থেকে আপনারা বিচ্ছিন্ন হয়ে যাবেন, আপনারা জনগণের সাথে থাকবেন না। এবং আগের যে আউয়াল কমিশনার তাদের সাথে যে অ্যাটিটিউড করা হয়েছে, তাদের যে পরিণতি হয়েছে, আপনাদের হয়তো কোনো কোনো সময় সেই পরিণতি ভোগ করতে হবে। এই আহ্বান রেখেই আমি আজকের ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।